বর্ধমান জেলার আইপিএস অফিসার ফারজানা আক্তার একটা অটোয় বসে নিজের বাড়ি যাচ্ছিলেন। অটো ড্রাইভারের একদমই ধারণা ছিল না যে তার অটোয় বসা মহিলা সাধারণ কেউ নয়, বরং জেলার আইপিএস অফিসার। ফারজানা লাল রঙের শাড়ি পরেছিলেন আর দেখতে একদম সাধারণ মহিলার মতো লাগছিল। তিনি ভাইয়ের বিয়েতে যোগ দিতে ছুটি নিয়ে বাড়ি যাচ্ছিলেন এবং ভেবেছিলেন ভাইয়ের বিয়েতে আইপিএস হিসেবে নয়, শুধু এক বোন হিসেবে যাবেন। অটো চালাতে চালাতে ড্রাইভার বলল, ম্যাডাম, আপনার জন্যই আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি, নইলে আমি এই রাস্তা দিয়ে খুব কমই যাই। ফারজানা জিজ্ঞাসা করলেন, কিন্তু কেন ভাই, এই রাস্তায় কি সমস্যা? ড্রাইভার বলল, এখানে কিছু পুলিশওয়ালা দাঁড়িয়ে থাকে। আমাদের এলাকার ইন্সপেক্টর অটোর চালান বিনা কারণে কাটে আর অটোওয়ালাদের কাছ থেকে কোনো ভুল ছাড়াই পয়সা আদায় করে। তিনি আরও বললেন, ইন্সপেক্টরের কথা না মানলে মারপিট করে। আজ কিসের ভাগ্য জানি না, এই সময়ে রাস্তায় যেন তাদের দেখা না মেলে। ফারজানা মনে মনে ভাবছিলেন, সত্যি কি ড্রাইভার যা বলছে তা সত্যি? একটু দূরে গিয়ে তারা দেখলেন রাস্তার ধারে ইন্সপেক্টর আব্দুল্লাহ খান তার সঙ্গীদের সঙ্গে গাড়ি চেক করছেন। অটো তাদের সামনে পৌঁছতেই ইন্সপেক্টর লাঠি দিয়ে ইশারা করে অটো থামালো। ইন্সপেক্টর রাগে বললেন, ওরে ও পাইলট, নিচে নাম। তোর বাপের রাস্তা কি? এত স্পিডে অটো চালাচ্ছিস, আইনের ভয় নেই কি? তিনি তড়িঘড়ি করে ৫,০০০ টাকার চালান ভরাতে বললেন এবং চালান বই বার করলেন। ড্রাইভার জাহিদ হোসেন ভয়ে বলল, সাহেব, আমি কোনো নিয়ম ভাঙিনি, আমার কাছে এত পয়সা নেই, আমি আপনাকে ৫,০০০ কোথা থেকে দেব? এ কথা শুনে ইন্সপেক্টর আরও রাগান্বিত হলেন। তিনি উচ্চ কণ্ঠে নির্দেশ দিলেন, আমার সামনে বেশি জিপ চালাস না। পয়সা নেই তো অটো কি ফ্রিতে চালাস? তাড়াতাড়ি কাগজ বের কর। কোথাও এই অটো চুরির নয় তো? ড্রাইভার দ্রুত সব কাগজ বের করে দেখালো। কাগজ একদম ঠিক ছিল, সবকিছু পুরো ছিল। তবু ইন্সপেক্টর বললেন, কাগজ ঠিক আছে, কিন্তু চালান তো ভরতেই হবে। এখন ৫ নয় তো ৩,০০০ই দে, নইলে তোর অটো সিজ করে দেব। পাশে দাঁড়িয়ে আইপিএস ফারজানা মন দিয়ে সব দেখছিলেন। তিনি দেখলেন কিভাবে ইন্সপেক্টর এক গরিব ও পরিশ্রমী অটো ড্রাইভারকে বিনা কারণে হয়রানি করছেন। ইন্সপেক্টর ড্রাইভারের কাছ থেকে পয়সা আদায়ের চেষ্টা করছিলেন ও মারধর করছিলেন। ফারজানার মনে রাগ এলো, তবুও তিনি নিজেকে শান্ত রাখলেন, যেন আগে পুরো সত্যটা বুঝে তারপর সঠিক সময়ে ব্যবস্থা নিতে পারেন। ড্রাইভার ভয়ে বলল, সাহেব, এত পয়সা আমি কোথা থেকে আনবো? এখনো মাত্র ৩০০ টাকার রোজগার হয়েছে, আমি ৩,০০০ কি করে দেব? তিনি অনুনয় করে বললেন, দয়া করে ছেড়ে দিন, আমার ছোট ছোট বাচ্চা আছে, আমি গরিব মানুষ, সারাদিন পরিশ্রম করে পেট চালাই। ইন্সপেক্টরের মনে একটুও দয়া ছিল না। তিনি রাগান্বিত হয়ে ড্রাইভারের কলার ধরে মারতে লাগলেন। ইন্সপেক্টর চেঁচিয়ে বললেন, পয়সা নেই তো অটো কেন চালাস? তোর বাপের রাস্তা কি যে এত স্পিডে চালাবি? আমার সঙ্গে জিভ লড়াবি না। এগুলো দেখে ফারজানার ধৈর্য ফেটে যেতে না দিয়ে তিনি এগিয়ে এসে ইন্সপেক্টরের সামনে দাঁড়িয়ে বললেন, ইন্সপেক্টর, আপনি একদম ভুল করছেন। ড্রাইভার কোনো ভুল করেনি, কেন আপনি চালান কাটছেন? তিনি যোগ করলেন, আপনি তার সঙ্গে মারপিট করেছেন, এটা আইনের লঙ্ঘন। আপনার কোনো অধিকার নেই গরিবের ওপর এমন অত্যাচার করার, ছেড়ে দিন। ইন্সপেক্টর আগে থেকেই রাগান্বিত ছিলেন। ফারজানার কথা শুনে তিনি আরও উত্তেজিত হলেন। তিনি তেড়ে এসে বললেন, আচ্ছা, এখন তুই আমায় আইন কি শেখাবি? তোর জিভ খুব চলছে, মনে হয় তোকেও জেলের হাওয়া খাওয়াতে হবে। ইন্সপেক্টর হুকুম দিলেন, চল, এখন দুজনেই জেলে থাকবি, সেখানেই জিপ চালাস। ফারজানার মুখ লাল হয়ে গেল, কিন্তু তিনি কাবু রেখেছিলেন এবং দেখতে চাইছিলেন ইন্সপেক্টর কতটা নিচে নামতে পারে। ইন্সপেক্টরের কোনো ধারণা ছিল না যে শাড়ি পরাই সাধারণ মনে হওয়া মহিলা আসলে জেলার আইপিএস অফিসার ফারজানা আক্তার। আব্দুল্লাহ খান সঙ্গীদের আদেশ দিলেন, চলো, দুজনকেই থানায় নিয়ে চলো, সেখানেই দেখব এই দুজনের জিভ কত চলে। তখন দুজন পুরুষ কনস্টেবল আর দুজন মহিলা কনস্টেবল এগিয়ে এসে ড্রাইভার ও ফারজানাকে ধরল। মিরপুর থানায় পৌঁছে ইন্সপেক্টর বললেন, এদের এখানে বসিয়ে দাও, এখন এখানে দেখি এরা কি করে, তাদের আসল জায়গা তো দেখাতেই হবে। হাবিলদাররা দুজনকে এক ব্রেঞ্চে বসালেন। আব্দুল্লাহ কুর্সিতে বসেছিলেন। ঠিক তখন তার মোবাইলে একটা কল এলো। তিনি বললেন, হ্যাঁ, আপনার সব কাজ হয়ে যাবে, সেই কেসে আপনার নাম আসবে না, শুধু আমার পয়সা তৈরি করুন, টেনশন করবেন না, আমি সব কাজ করে দেব। ফারজানা আর অটো ড্রাইভার দুজনেই বসে সেই কথাগুলো শুনছিলেন। ফারজানা ভেবে দেখছিলেন যে
ইন্সপেক্টর শুধু রাস্তায় নয়, থানার ভিতরেও ঘুষে কাজ করে ও গরিবদের লুট করে তাদের অধিকার কেড়ে নেয়। তিনি রাগ ধরেছিলেন, কিন্তু জানতেন ওই মুহূর্তে অতি উত্তেজনায় কাজ করলে ক্ষতি হবে, তাই ধৈর্য ধরলেন। তিনি ভেতরে পরিকল্পনা করেছিলেন কিভাবে প্রমাণ করে এ ঘটনাকে সবার সামনে বেনকাপ করা যায়। পাশে বসা ড্রাইভার অস্থির, বাড়ি ও বাচ্চাদের চিন্তা করছিল। ফারজানা তাকে বললেন, আপনি ঘাবড়াবেন না, এই ইন্সপেক্টর আপনার কিছু করতে পারবে না, আমি আপনার সঙ্গে আছি। তিনি আরও নিশ্চিত হয়ে বললেন, আমি সব দেখেছি ও বেনকাপ করব, আপনি নিশ্চিন্ত থাকুন, আপনি নিরাপদ। ফারজানা নিজেকে পরিচয় দিলেন, আমি কোনো সাধারণ মহিলা নই, আমি আইপিএস অফিসার ফারজানা আক্তার। আমি এই ইন্সপেক্টরের সব কালো কাজের খোঁজ নিচ্ছি। তিনি জানালেন, আমি এখন চুপ করে সব দেখছি, পরে সব পরিষ্কার করে লোকদের সামনে দেখাবো। ড্রাইভার একটু স্বস্তি পেয়ে গভীর নিঃশ্বাস নিয়ে জিজ্ঞাসা করলেন, আপনি সত্যি আইপিএস ম্যাডাম? কিন্তু যখন আমার সঙ্গে এসব হচ্ছিল তখন আপনি কিছু বললেন না কেন, আমায় বাঁচালেন না কেন? ফারজানা শান্তভাবে বললেন, না, আমি এদের সঙ্গে মিলে নেই, আমি প্রমাণ সংগ্রহের জন্য চুপ ছিলাম। যদি চাইতাম তাহলে তৎক্ষণাৎ সাসপেন্ড করিয়ে দিতে পারতাম। তিনি বললেন, তুমি একটু অপেক্ষা করো, তারপর দেখো আমি এর কি অবস্থা করি। কিছুক্ষণ পর ইন্সপেক্টর নিজ কেবিনে গেল এবং এক হাবিলদারকে ডেকে বলল, সেই অটো ড্রাইভারকে ডেকে নিয়ে আয়। হাবিলদার বাইরে গিয়ে ড্রাইভারকে বলল, সাহেব, আপনাকে ভিতরে ডেকেছেন। ড্রাইভার ভয় পেয়ে গেল। ফারজানা তাকে সাহস দিলেন, তুমি অস্থির হও না, যা হবে আমি সব দেখব। ড্রাইভার ইন্সপেক্টরের কাছে গেল। ইন্সপেক্টর হেসে বললেন, দেখ, যদি তোর অটো বাঁচাতে চাস তোকে 3000 দিতে হবে, নইলে আমি তোর অটো সিজ করে দেব। তিনি বাড়তি চাপ দিয়ে বললেন, তুই আমার শত্রু হয়ে গেলে পুরো এলাকায় তোর ক্ষতি নিশ্চিত, আমি যা চাই তাই করি। ড্রাইভারের হৃদয় জোরে ধর্ষাতে লাগলো। সে কেঁদে বলল, ছাড়, আমার কাছে এত টাকা নেই, প্লিজ আমায় ছেড়ে দিন, আমার ঘরে ছোট ছোট বাচ্চা আছে। ইন্সপেক্টর রাগে বললেন, আমি তোর কোনো কথা শুনবো না, পয়সা দে, নইলে তুই ধ্বংস হবি, পরিবারেরও ক্ষতি হবে। ভয়ে ড্রাইভার ঝট করে পকেট থেকে 2000 টাকা বের করে ইন্সপেক্টরকে দিয়ে বলল, আমার কাছে শুধু এটুকুই আছে, প্লিজ এটা রাখুন আর আমাকে যেতে দিন। ইন্সপেক্টর পয়সা নিয়ে বললেন, ঠিক আছে, বাইরে গিয়ে বস, আর এখন সেই মহিলাকে পাঠাও যে তোর সঙ্গে এসেছিল। ড্রাইভার বাইরে এসে বললেন, ম্যাডাম, এখন সাহেব আপনাকে ডাকছেন। ফারজানা বিনা দ্বিধায় উঠে ভিতরে গেলেন। ইন্সপেক্টর জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? ফারজানা আত্মবিশ্বাসে বললেন, আমার নামে আপনার কি দরকার, আপনি বলুন কেন ডেকেছেন। ইন্সপেক্টর অবাক হয়ে গেলেন। তার বিশ্বাস হচ্ছিল না যে এক সাধারণ মহিলা এমন সাহস দেখাচ্ছেন। ইন্সপেক্টর তড়িঘড়ি হুমকি দিলেন, দেখো, বেশি আকড়া দেখিও না, আমাদের কাছে প্রতিটি আকড়ার ওষুধ আছে, দুটো লাঠি পড়লে সব আকড়া বেরিয়ে যাবে। তিনি আরও চাপ দিলেন, যদি বাড়ি যেতে চাও তাহলে তাড়াতাড়ি 2000 বের করো, নইলে জেলের হাওয়া খেতে হবে। ফারজানা নির্ভয়ে উত্তর দিলেন, আমি আপনাকে 1 টাকাও দেব না, আমি কোনো ভুল করিনি, আপনি বিনা কারণে পয়সা চান কেন? তিনি প্রশ্ন করলেন, আপনি আইন মানছেন নাকি নিজেই আইন ভাঙছেন? এই ইউনিফর্ম পরলে কি গরিবদের ভয় দেখানোই আপনার ডিউটি? ইন্সপেক্টর আরও রেগে উঠলেন এবং হাবিলদারকে চেঁচিয়ে বললেন, এখনই এই মহিলাকে জেলে বন্ধ করো। হাবিলদার আদেশ মেনেই ফারজানাকে লকআপে ঢুকিয়ে দিল। কারো মনে হচ্ছিল না যে আজকের ঘটনার ফলাফল কত গুরুতর হবে। ফারজানা শান্ত থেকে দৃঢ় সংকল্প দেখালেন। কিছুক্ষণ পর থানার বাইরে একটি পুলিশ গাড়ি এসে থামলো। গাড়ি থেকে আইএস সালাউদ্দিন আহমেদ নেমে ভিতরে গেলেন। তার মুখে রাগ স্পষ্ট ছিল এবং তিনি হাবিলদারকে বললেন, শুনেছি এখানে কোনো মহিলাকে লকআপে বন্ধ করা হয়েছে, আমাকে তাকে দেখতে হবে। ঠিক তখন ভিতর থেকে ইন্সপেক্টর আব্দুল্লাহ বাইরে এলেন এবং বললেন, কে রে, কি ব্যাপার? সালাউদ্দিন বললেন, শুনেছি তুমি কোনো মহিলাকে লকআপে ঢুকিয়েছ, আমি তাকে দেখতে চাই। আব্দুল্লাহ বললেন, হ্যাঁ ঢুকিয়েছি, চলুন দেখাই, এবং লকআপের কাছে চলে গেলেন। আব্দুল্লাহ তখন জানতেন না যে যা ঘটতে যাচ্ছে তা তার জন্য বড় ধাক্কার কারণ হবে। লকআপে বন্ধ মহিলাকে দেখে সালাউদ্দিন চেঁচিয়ে উঠলেন, এটা তুমি কি করেছো? তোমার কি জানা আছে এটা কে? এটা আমাদের জেলার আইপিএস ম্যাডাম, তুমি এনাকে লকআপে ঢুকিয়েছো। আব্দুল্লাহর পায়ের তলা থেকে মাটি সরে গেল। তিনি ভয়ে বললেন, এটা আইপিএস ম্যাডাম, আমার একদম ধারণাই ছিল না।
সালাউদ্দিন তৎক্ষণাৎ হাবিলদারকে ইশারা করলেন। হাবিলদার লকআপ খুলে ফারজানাকে বের করে আনলেন। ফারজানা শান্ত ও ঠান্ডা গলায় পুরো ঘটনা সালাউদ্দিনকে ব্যাখ্যা করলেন। কিভাবে ইন্সপেক্টর ড্রাইভারকে থামিয়ে পয়সা চেয়েছেন ও মারপিট করেছেন। তিনি বললেন কিভাবে তারা থানায় নিয়ে এসে হয়রানি করেছে ও পরে লকআপে বন্ধ করেছে। তিনি সবকিছু নজরে রেখেছিলেন প্রমাণ করার জন্য। সালাউদ্দিন বুঝলেন মামলাটি খুব গুরুতর। তিনি তৎক্ষণাৎ পরবর্তী ব্যবস্থার দিকে গেলেন। প্রথমে তিনি অফিসিয়াল চ্যানেলের মাধ্যমে নিজের সিনিয়র অফিসারদের সাথে মামলার খবর পাঠালেন। ফোনে খবরের সঙ্গে লিখিত রিপোর্টও পাঠানো হলো, যাতে প্রতিটি পদক্ষেপের রেকর্ড থাকে। এএসপি রিপোর্ট দেখে বিষয়টি গুরুতর মনে করে জেলা প্রশাসনকে নিয়ম অনুসারে অফিসিয়াল খবর পাঠালেন। জেলাধিকারী ডিএম আবু সাইদকে অফিসিয়াল মাধ্যমে মামলার খবর দেওয়া হলো এবং বলা হলো এই মামলা তৎক্ষণাৎ উচ্চ স্তরের তদন্ত দাবি করে। ডিএম ও এসপিও উভয়ে মামলার গুরুত্ব দেখে থানায় পৌঁছালেন। ডিএম পুরো মামলাটি পরিদর্শন করলেন। ডিএম আবদুল্লাহর কাছে প্রশ্ন করলেন, তুমি কি অধিকারে কোনো মহিলাকে এভাবে আটকিয়ে রেখেছো ও লকআপে ঢুকিয়েছো? ডিএম স্পষ্ট করে বললেন, এ কাজ আইনের লঙ্ঘন। গরিব নাগরিকদের কাছ থেকে ঘুষ চাওয়া, ইচ্ছাকৃত পিটুনি দেওয়া অপরাধ। তিনি নির্দেশ দিলেন মামলার তদন্ত করানো হোক এবং সম্পর্কিতের বিরুদ্ধে অপরাধমূলক ও শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হোক। এছাড়া ভুক্তভোগীদের ন্যায় পাওয়ার স্বার্থে তাৎক্ষণিক সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করারও নির্দেশ দিলেন। ফারজানা বললেন তিনি এই মামলায় সাক্ষ্য দেবেন এবং অটো ড্রাইভারও সাক্ষ্য দেবে। ডিএম তা নোট করলেন। ডিএম বললেন, আজই বিস্তারিত তদন্ত ব্যবস্থা নেওয়ার আদেশ দেওয়া হবে, যাতে অন্যরা আর এরকম দুর্ব্যবহারের সাহস না করে। ফারজানা বিস্তারিত বয়ান অফিসিয়াল রিপোর্টে লিখে নিলেন, যাতে কেউ বিষয়টি চাপা দিতে না পারে। অটো ড্রাইভারকেও জিজ্ঞাসাবাদ করা হলো। তিনি ডিএম ও তদন্তকারী অফিসারদের সামনে বর্ণনা করলেন ইন্সপেক্টর চাঁদাবাজি ও হুমকির কথা। ড্রাইভার বললেন, যদি পয়সা না দিতাম তাহলে অটো সিজ করে যেত এবং পরিবার ক্ষতিগ্রস্ত হতো। তার বয়ানও অফিসিয়াল ফাইলে লিখিত রেকর্ড করা হলো। তদন্ত কার্যকরীভাবে শুরু করা হলো। ভিজিল্যান্স টিম থানার রেকর্ড ও সিসিটিভি ফুটেজ পরীক্ষা করলো। তদন্তে দেখা গেল আবদুল্লাহ খান অনেকবার অটো চালক ও গরিবদের ভয় দেখিয়ে পয়সা আদায় করেছেন। পরের দিন সকালে সূর্যের প্রথম রশ্মিতে শহরের রাস্তায় করা ব্যবস্থা দেখা গেল। অফিসারদের গাড়ির লাইন থানা জুড়ে পড়ে গেল। এসপি কমিশনার সহ অনেক উচ্চপদস্থ আইএএস ও আইপিএস অফিসার থানায় ঢুকলেন। তাদের উপস্থিতি দেখে আবদুল্লাহর রং উড়ে গেল। আবদুল্লাহ কোনো সাহস দেখাতে পারলেন না। তার হাতে হাতকড়া পরানো হলো। এসপি কমিশনার আইএএস অফিসার সালাউদ্দিনকে নির্দেশ দিলেন, আবদুল্লাহ খানকে এখনই লোহার গড়াদের পিছনে ঢোকাও। যে আইন লঙ্ঘন করবে তার এই অবস্থা হবে। আদেশ মেনে আবদুল্লাহকে কড়া শৃঙ্খলায় আনা হলো। ঘটনা দ্রুত প্রশাসনিক ও আইনি পর্যায়ে পৌঁছালো। উচ্চ স্তরের তদন্ত ও শাস্তির প্রক্রিয়া শুরু হলো। থানার ভেতরে ও বাইরে উপস্থিত সবাই এই ঘটনার গুরুত্ব উপলব্ধি করলো। ফারজানার ডিএম ও তদন্তকারীদের সঙ্গে সম্পূর্ণ সহযোগিতা করলেন। ভুক্তভোগী ড্রাইভার ও অন্যান্য সম্ভাব্য ক্ষতিগ্রস্ত নাগরিকদের নিরাপত্তা ও পুনরুত্থানের ব্যবস্থা নেওয়া হলো। ভিজিল্যান্স রিপোর্ট ও ভিডিওর প্রমাণ দেখে উচ্চতর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হলো। প্রশাসনিক সংশোধন ও শৃঙ্খলা বিধি শুরু হলো। ভিজিল্যান্স রিপোর্ট ও ভিডিওর প্রমাণ দেখে উচ্চতর ব্যবস্থা গ্রহণ করা সম্ভব হলো। প্রশাসনিক সংশোধন ও শৃঙ্খলা বিধি শুরু হলো, যাতে ভবিষ্যতে পুলিশি শাসন দুর্ব্যবহার কমে যায়। স্থানীয় মানুষ আর মিডিয়া ঘটনার প্রতি নজর দিল এবং এই দুর্ব্যবহারের বিরুদ্ধে সংবাদ প্রতিবেদন শুরু হলো। ঘটনা জনগণের মাঝে সচেতনতা বাড়ালো যে কতটা জরুরি পুলিশি জবাবদিহিতা। তদন্ত চলাকালে অন্যান্য অভিযুক্ত বা সহযোগীদের ভূমিকা অনুসন্ধান করা হলো। প্রমাণাদি ও সাক্ষীদের মাধ্যমে ইন্সপেক্টরের বিরুদ্ধে অপরাধমূলক মামলা গড়ার পর্যায়ে পৌঁছলো। জেলা প্রশাসন, এসপি অফিস ও ভিজিল্যান্স যৌথভাবে মামলা ও সাংস্কৃতিক ব্যবস্থা করলো। এমত অবস্থায় স্থানীয় প্রশাসন ভুক্তভোগীদের ন্যায় দ্রুত পদক্ষেপ গ্রহণ করলো। ফারজানা ও ড্রাইভারের সাক্ষ্য মামলায় বিচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রইল। জনসচেতনতা ও পুলিশের ওপর প্রযোজ্য নিয়মকানুন শক্ত করে প্রয়োগের দাবি আরও জোরালো হলো। অবশেষে ফারজানা ও ক্ষতিগ্রস্ত ড্রাইভার সহ সকল ভুক্তভোগীর জন্য ন্যায় নিশ্চিত করার মাধ্যমে জেলা প্রশাসন ও পুলিশের দায়িত্বশীল আচরণের জন্য একটি শক্ত বার্তা গঠিত হলো। তো বন্ধুরা, আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।